এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে নির্লিপ্ত মুখে জিজ্ঞেস করলো ফুয়াদ, তুমি আমার সামনে বসে স্মোক করছো? আর কত অধপতন দেখতে হবে তোমাদের? চাচ্ছটা কি তোমরা? তোমাদের উদ্দেশ্য কি? আমার বিরুদ্ধে জোট পাকিয়েছো সবাই মিলে। চেঁচিয়ে বললেন পলি বেগম। ফুয়াদ শান্ত গলায় তাকে বলল, রাস্তাঘাটে চেঁচামেচি করবে না। কার কি উদ্দেশ্য আমি জানি না, তবে তোমার সঙ্গে এটাই আমার শেষ দেখা। তুমি চিরন্ত বেয়াদবি করেছো আমার সাথে, আমাকে অপমান করেছো, সবার সামনে আমার মুখ ছোট করেছো। তুমি তোমার মাকে চিনো না? এত কিছুর পরও আমি তোমার প্রতি যথেষ্ট দয়া করেছি। মাকে অবশ্যই চিনি বলেই আর চিনতে চাচ্ছি না। আমার জীবনে মা বলতে কোনো শব্দ নেই। আই হেট ইউ। আর আমার প্রতি দয়া দেখানোর জন্য ধন্যবাদ, নয়তো জেলে পচে মরতে হতো। আপনাকে ঘৃণা করার কথা আমাকে ঘৃণা করার কথা বলছো? আমি তোমাদের পেটে ধরিনি, আদর যত্ন করে বড় করিনি, পড়াশোনা করাইনি, বিলাসী জীবন দেইনি আমি তোমাদের? কেন কোনো কিছুর কমতি দিয়েছি? আজ তোমাদের চোখে আমি জঘন্য মা হয়ে গেছি, আমি ভিলেন হয়ে গেছি। বিক্ষিপ্ত মেজাজে অর্ধেক খাওয়া সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল ফুয়াদ। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, সব করেছো, তবু আমি তোমাকে ঘৃণা করি। কি করবে তুমি এর জন্য? আবার আমাকে পুলিশে দিবে? ডাকো পুলিশ, তোমার টাকা আছে, ক্ষমতা আছে, তুমি সব পারবে। ডাকো, আবার পুলিশ ডাকো। পলি বেগম নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বললেন, সং ভং বাদ দাও, তোমরা সবাই মিলে চূড়ান্ত বাড়াবাড়ি করছো। তিনি থেমে আবার বললেন, তোমাকে সোজা একটা কথা বলি, সবাইকে আমি বাসায় ঢুকতে দিলেও এশাকে দিব না। ওকে ছেড়ে যদি তুমি আসতে পারো তো আসবে। ফুয়াদের মুখে বিদ্রুপের হাসি। সে হাসতে হাসতে বলল, এশার ব্যাপার ছাড়ো, তোমার এই দুর্দিনের পিছনে ওর কোনো হাত নেই। ও তোমার বাড়িতে বউ হয়ে না আসলেও তোমার এই দিন দেখতে হতো। আমার দুর্দিন বুঝতে পারছো না এখনো, নাকি বুঝতে চাচ্ছ না? যাই হোক, তোমার সঙ্গে আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। আসি। বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না বাবা? বাবা? কিসের বাবা? কে বাবা? আমি মরে গেছি? এই শেষবারের মতো দেখছো তুমি আমাকে? তাতে অবশ্য তোমার মতো পাষণ্ড নির্দয় মায়ের কিছু আসে যায় না। তুমি আমার ভেতরটা বারবার ভেঙেছো, আমার স্বপ্নগুলো গুড়িয়ে দিয়েছো। এবার তুমি আমাকে একেবারে চূর্ণ বিচূর্ণ তছনছ করে দিলে। পলি বেগমের বুকের ভেতর হঠাৎ কেন যেন নাড়া দিয়ে উঠল। তিনি ছুটে গিয়ে ফুয়াদকে ধরে বলেন, বাসায় চলো আব্বু, তোমার মা অনেক খারাপ মানুষ, কিন্তু তোমাকে এভাবে শেষবার দেখার মতো নির্দয় না। এশাকে তুমি ডিভোর্স দিয়ে দেবে, এই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্য না। ফুয়াদ বিরক্ত মুখে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটা গাড়ি ডেকে চেপে বসে। ও কয়েক মুহূর্তের মধ্যেই পলি বেগমের দৃষ্টির সীমানার বাইরে চলে যায়। এশা সারাটা রাত নির্ঘুম কেটেছে, নতুন জায়গায় একাকী। অন্যদিকে ফুয়াদের জন্য বুকের ভেতর তীব্র অস্থিরতা। চোখ বুঝতে ইচ্ছে করেনি। এই ফ্ল্যাটে এর আগে একদিন ফুয়াদের সঙ্গে এসেছিল, রান্না করেছে। সেই দিনটা খুব ভালো কেটেছিল। ফুয়াদ ওকে একটু ভালোবাসলে ওর সব দিনই বোধহয় অমন ভালো কাটবে। এসা সকালে মুখ ধুয়ে মুখেও কিছু লাগায়নি, এলোমেলো অবস্থায় বাসা থেকে বেরিয়ে পড়েছে। ও এখন থানায় যাবে। ফুয়াদের নিষেধাজ্ঞা তোয়াক্কা করবে না কোনো। ও থানায় গিয়ে জানতে পারে ফুয়াদকে পলি বেগম ছাড়িয়ে নিয়ে গেছে। ও একটু অবাক হলো। ছাড়িয়ে কোথায় নিয়ে গেছে? বাসায়? বেশ অনেকক্ষণ আগে নাকি ছাড়িয়ে নিয়েছে। ফ্ল্যাটে তো ফিরল না সে। এসা ব্যাগ থেকে মোবাইলটা বের করে ফুয়াদের নাম্বারে ডায়াল করলো। তার ফোন বন্ধ বলছে। কয়েকবার চেষ্টা করলো, এরপর শম্পার কাছে কল দিল। ফুয়াদ পলি বেগমের সঙ্গে বাড়িতে ফিরে গেছে কিনা তা জানতে। রাহাত, ফয়সাল দুজনেই যে বউ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে এই খবরও জানে না এশা। ফোন ধরতে এসে চিন্তিত গলায় প্রশ্ন করল, ভাবি ভাবি ফুয়াদ কি বাসায় ফিরে গেছে? বাসায় ফিরে যাবে? ও থানা থেকে ছাড়া পেয়েছে? পেয়েছে তো, আপনি শোনেননি? আমরা যে বাসা ছেড়ে চলে এসেছি তুমি জানো না? ফয়সাল ভাই আর মারবা ভাবিও তো নাকি চলে এসেছে। এশা এসবের কিছুই জানে না। ও একটু ধাক্কা খেল। শম্পা আবার উৎফুল্লতার স্বরে বলল,
আমি আর রাহাত ছোট একটা বাসা নিয়েছি। খুব ভালো লাগছে এখানে, সব কিছু নিজের মতো করতে পারছি, কাউকে ভয় পেয়ে থাকতে হয় না। জানো ঈশা, বিয়ের পর এই প্রথম বোধহয় একটা দিন শান্তিতে কাটালাম। আচ্ছা ভাবি, রাখি এখন, পরে কথা বলবো। ফোন রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এসা। ও এখন এখানে এসেছে, এই ফাঁকে কি ফুয়াদ ফ্ল্যাটে গেছে? এসা রিস্কা রেখে আবার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয়। এসে দেখে ফুয়াদ এখানে আসেনি, তাহলে বাড়িতে গেছে। এত ঝামেলার পর সে এখানে যাওয়ার মতো কোনো কথা নয়। দুপুরের উত্তপ্ত রোদ মাথায় নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো। বাড়ি থেকে নাকি সবাই বেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে গিয়ে পলি বেগমের সামনে দাঁড়াবে, ব্যাপারটা একটু ভয়ের। কিন্তু ফুয়াদের জন্য মনটা চেপাবে, উতলা হয়ে আছে। তার কাছে এই ভয় অতি তুচ্ছ ব্যাপার। পলি বেগম তাকে থানা থেকে ছাড়িয়েছে, খোঁজ পাওয়ার জন্য সেখানে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। পুরো বাড়ি জুড়ে শুনশান নীরবতা, কোথাও কোনো আওয়াজ নেই। এসা আশেপাশে তাকায়, ওদের রুমের দিকে তাকিয়ে দেখলো সেটা বাইরে থেকে আটকানো। এখানে তাহলে ফুয়াদ আসেনি। পলি বেগম কোথায় আছেন? তিনি নিশ্চয়ই এসব কিছুর জন্য ওকে দোষী মনে করছেন, মনে মনে ওকে হাজারবার খুন করছে। এই জন্য নির্জন বাড়িতে ওকে একাকী পেয়ে সত্যি সত্যি খুনটুন না করে বসবে। পুরো বাড়ি জুড়ে এসা কাউকে পেল না, মালাকেও দেখছে না। এমন ফাঁকা বাড়ির সদর দরজা খুলে রেখেছে। ও গেটের কাছে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলে জানলে পলি বেগম সকালে বের হয়েছে, এখনো ফেরেনি। মালাও বাসায় না, ফুয়াদও এখানে আসেনি। ফুয়াদকে খুঁজবেও কোথায়? তার ফোনটা এখনো বন্ধ। যেখানেই থাকুক ফোন তো অন্তত খুলে একটাবার ওকে কল দিতে পারে। এসব উপায়ন্তর কিছু না পেয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলো। এর ভেতরে ওর ফোনটা বেজে উঠল। রিংটোনের আওয়াজ পেয়ে ব্যস্ত হয়ে ফোনের দিকে তাকালো। ফুয়াদ ফোন করেছে বুঝি, কিন্তু না, অপরিচিত একটা নাম্বার। ও হতাশে ফোন ধরতে ওপাশ থেকে বলল, আমি ফুয়াদের বন্ধু, আপনার সাথে একটু দেখা করতে এসেছি, কিন্তু দরজা তো তালা ঝোলানো। আপনি কোথায়? এসে আবার দ্রুত ফ্ল্যাটের দিকে হেঁটে ছোটে হন্তদন্ত হয়ে এসে দেখে ফুয়াদের বন্ধু দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে বাসার ভেতরে ঢুকলো না, দরজার সামনে দাঁড়িয়ে ওর হাতে দুইটা খাম ধরিয়ে দিল। একটা অনেক ভারী, ভেতরে টাকা বোধ হয়, আরেকটা চিঠির খাম হতে পারে। খাম দুইটা হাতে বিচলিত এসা দরজা খুলে ভেতরে ঢুকে। ওর মাথায় এই মুহূর্তে অনেক প্রশ্ন, কিছুটা ভয় আর আশঙ্কা। ফুয়াদের বন্ধুকে ভেতরে এসে বসতে বলবে সেই খেয়াল হওয়ার আগে সে চলে গেল। হাতের ব্যাগটা টেবিলের উপর রেখে লিভিং রুমে লবি চেয়ারে বসে এসা ব্যগ্র হয়ে খাম দুইটা খোলে। একটির ভেতর কয়েক বান্ডিল টাকা দেখতে পেল, অন্যটির ভেতর চিঠি। চিঠিটা হাতে নিয়ে এসা কিছুক্ষণ অসাড় হয়ে বসে রইল। কি যেন শঙ্কায় খুলতে সমস্যা হচ্ছে না, বুকের ভিতর ধকধক করছে, রণঢাক বাজার মতন। ফুয়াদ কি তবে চলে গেল? এই সংবাদটা ওর জানতে ইচ্ছে করছে না। নিজের অজান্তে চোখ জোড়া ছলছল করতে থাকে। এভাবে চিঠি না পড়ে বসে থাকলেই তো, ফুয়াদ যদি সত্যি চলে যায় সেটা মিথ্যে হয়ে যাবে না? এসা চিঠি পড়া শুরু করার আগেই তার উপর দুই ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। এশা, তোমার সঙ্গে একবার দেখা করা উচিত ছিল, কিন্তু এই মুহূর্তে আমার কিছুই ইচ্ছে করছে না, ভালো লাগছে না। মন মেজাজ কতটা বিক্ষিপ্ত লিখে বোঝাতে পারবো না। তাছাড়া কত কিছুই তো করা উচিত, কোনোটাই তো ঠিকঠাক করলাম না। শুরু থেকে আমি তোমার প্রতি অনুচিত আচরণ করেছি, আজও করেছি। তোমাকে ভালো রাখা উচিত, ভালোবাসা উচিত। আমার থেকে তোমার প্রাপ্য আদর যত্ন কিছুই তোমাকে বুঝিয়ে দিতে পারিনি। শেষ কিছুদিন চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু অন্তর্দ্বন্দ্ব, বিতৃষ্ণা, বিরাগ, বিষণ্ণতা বারবার আমাকে ব্যর্থ করে দিচ্ছে। মাঝে মাঝে আমি নিজের কাছেই নিজে লজ্জিত হই। তোমাকে দেওয়া সেই চটটা আজও আমাকে লজ্জা দেয়। এরকম থার্ড ক্লাস স্বামী আমি হতে চাইনি। আমি জানি আমার কি করা উচিত। সব কিছু জেনে বুঝেও করতে না পারার অন্তর্দ্বন্দ্ব নিয়ে আরও একটা অনুচিত কাজ আমাকে দিয়ে হয়ে যাচ্ছে। নিজের মন মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। 28 বছরের এই লম্বা জীবনের পরিচিত জানা সব ছেড়ে ছুড়ে আমার অচেনা কোনো জায়গায় শহরে একাকী নিজের মতো বাঁচতে ইচ্ছা করছে। হয়তো তাই যাচ্ছি। জানি এটা তোমার প্রতি চূড়ান্ত অন্যায়, বললাম তো। এসা জেনে বুঝেই সব করছে। ছোটবেলা থেকে নিজের স্বাধীনতা হারিয়ে বড় হওয়া আমার কাছে জীবনের সবচেয়ে বড় লালিত স্বপ্ন হলো নিজের মতো বাঁচা। আমার ধারণা নিজের মতো বাঁচতে পারলেই পৃথিবীর সমস্ত সুখ আমি পেয়ে যাব।
একটা পিছু টানহীন নির্জন একাকী জীবনের তীব্র আকাঙ্ক্ষা আমার। পরিবারের তীব্র কোলাহলই আমার মনে এই পিছু টানহীন নির্জন জীবনের লোভ জাগিয়েছে। সমস্ত কিছুর প্রতি আমাকে বিতৃষ্ণা করে তুলেছে। আমার জীবনে এসে তুমিও সেই বিতৃষ্ণার অংশ হয়ে গেছো। এতে তোমার কোনো দোষ নেই, সমস্ত দোষ অপারগতা সব আমার। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাকে এই দোষের শাস্তি দিবে। সব কিছু ছেড়ে দূরে চলে যাওয়ার বেলায় এই মুহূর্তে আমি আমার জীবনের একমাত্র পিছুটান হিসেবে তোমাকে অনুভব করছি কেবল। সেই জন্যই জানালাম। এসব কথা তোমার সামনে এসেও বলতে পারতাম, কিন্তু কারোর সামনে দাঁড়িয়ে কথা বলতে ইচ্ছে করছে না। সাথে অপরাধ বোধও আছে। তুমি এই ফ্ল্যাটেই থেকো, আন্টিকেও এখানে এনে রাখো। তোমরা দুই মা মেয়ে দারুণভাবে বাঁচো, ভালোভাবে পড়াশোনা শেষ করো, জীবনের সব স্বপ্ন পূরণ করো। আর কি লিখবো এসা, মাথা কাজ করছে না। দুঃস্বপ্নের মতো একটা রাত কাটিয়েছি গতকাল। এই শহর ছেড়ে চলে যেতে পারলেই এই দুঃস্বপ্ন সঙ্গে ভেঙে যাওয়া সমস্ত স্বপ্নের যন্ত্রণা থেকে বাঁচতে থাকবো। এশা লাভলি গার্ল, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। ফুয়াদ। এশা চোখের পানিতে চিঠিটা অনেকখানি ভিজে গেছে। ধাক্কাটা সামলে কিছুক্ষণ পর ও চোখ মুখ মুছে কার জন্য কাঁদছে? যে ওকে ছেড়ে চলে গেছে, আবার নিতান্তই করুণা করে থাকার জায়গা টাকা দিয়েছে। কায়দা করে নিজের দোষ অপারগতা স্বীকার করে নিজের উদার চেতা প্রমাণ করার চেষ্টা করেছে। বিয়ের মতো সম্পর্ক তার মনের দ্বন্দ্ব দূর করতে পারে না। সে কি কখনো দূর করার চেষ্টা করেছে? বিবেকহীন মানুষের আবার অপরাধবোধ। অসহ্য যন্ত্রণায় ওকে জ্বালিয়ে দারুণভাবে বাঁচার জন্য বলছে। চোয়াল শক্ত করে কান্না চাপানোর চেষ্টা করে দীর্ঘ শ্বাস ফেলে নিঃশব্দে। প্রায় ঘন্টা খানিক চেয়ারে উপর বসে থাকে। ভেবেছিল ফুয়াদ তাকে থানা থেকে ফিরলে এই ফ্ল্যাটে ওদের ছোট্ট একটা চড়ুই পাখির সংসার হবে। বাসাটায় আসবাবপত্র কম, কি কিনবে তাও মনে মনে ঠিক করেছিল। কত বোকা ও। এসে আর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বেসিনে আয়নার সামনে উদাস মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর চোখ মুখ ধুয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য দ্রুত তৈরি হয়। এখানে যতক্ষণ থাকবে ফুয়াদের করা এই করুণা দয়ার কথা ভেবে ওর বেদনায় জরাজীর্ণ মনটা আরও অস্বস্তিতে ভুগবে। গোছগাছ করে কিছুই নেই, এখানেও কিছু নিয়ে আসেনি, তাই সময় লাগলো না। এসা ফ্ল্যাটের দরজা তালা ঝুলিয়ে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য পলি বেগমের বাসা। ওইটাকে পলি বেগমের বাসা ছাড়া আর কি বলা যায়? পলি বেগম জরুরি ভিত্তিতে কাজের মানুষ খুঁজছেন। এই শহরে বাঘের চক্ষু সাপের মাথার মণি জরুরি ভিত্তিতে মিললেও কাজের মানুষ মেলানো যায় না। অজ্ঞতা আজকে রান্নাটা তাকেই করতে হয়েছে। শেষ কত বছর আগে রান্না করেছে তা মনে নেই। সূর্য থেকে হাত খানেক দূরত্বে উত্তাপের মতো মেজাজটা টকবক করছে পলি বেগমের। সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে করছে। সবগুলোর একসাথে হাজতবাস করানো দরকার। কলিং বেল বাজছে অনেকক্ষণ ধরে। পলি বেগম রান্নাঘরে ব্যস্ত। মালার শরীরটা ভালো না, সে একটু ঘুমানোর চেষ্টা করছে। এই বাড়িতে যে আরামের জন্য এসেছে তা একেবারে হারাম হয়ে গেছে। বারবার কলিং বেলের শব্দে বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে এসে দরজা খোলে। দরজার সামনে অপ্রত্যাশিতভাবে এশাকে দেখতে পেল। ও স্বাভাবিকভাবে মালাকে জিজ্ঞেস করলো, আপনার মা বাসায় আছেন? মালা বিস্মিত না হয়ে পারল না। বিস্ময়টুকু মনে মনে হজম করে বলল, আছে। আমি একটু তার সঙ্গে দেখা করতে এসেছি। ভেতর আসো। আপনার মাকে একটু ডেকে দেওয়া যাবে? মালা এই কয়েকদিনে যে কাণ্ডকীর্তি দেখেছে খুব বেশি অবাক না হয়ে পলি বেগমকে ডাক দিল। এশাকে দেখেই পলি বেগমের মাথায় রক্ত উঠে যাওয়ার উপক্রম হলো। তার ইচ্ছে করলো ভারী কিছু দিয়ে ওর মাথায় একটা আঘাত করে লাশ বানিয়ে দিতে। এশা জড়তাহীনভাবে বলল, এখানে আমি থাকতে আসিনি, আপনার সাথে একটা প্রয়োজনে দেখা করতে এসেছি। অযথা চিৎকার চেঁচামেচি না করলে খুশি হব। কথার ধাঁচ দেখে পলি বেগমের শরীরটা আরো জ্বলে উঠল। তিনি মালার দিকে তাকিয়ে বলেন, এশা দারোয়ান ওকে কেন এই বাড়িতে ঢুকতে দিয়েছে? আগে মাথা গরম করো না, কি বলতে এসেছে শোনো। কি প্রয়োজন এসেছো বলো? আমার সুখের সংসার তো ভেঙেছো, সব কিছু তছনছ করেছো, আমার কোল খালি করেছো। আর কি প্রয়োজন তোমার বলো? ওর ব্যাগ থেকে ফ্ল্যাটের চাবি আর টাকার বান্ডেলগুলো বের করে সেন্টার টেবিলের উপর রেখে বলা, আপনার ছেলের ফ্ল্যাটের চাবি আর তার টাকা, আপনাকে এগুলো দিতে এসেছি। ব্যাপারটা পলি বেগমের বোধগম্য হলো না।
তিনি জিজ্ঞেস করলেন, কিসের ফ্ল্যাট, কিসের চাবি, কিসের টাকা? আপনার ছেলের আলাদা ফ্ল্যাট ভাড়া করে রাখা আছে, মাঝে মাঝে সেখানে গিয়ে থাকে। ফ্ল্যাটের চাবিটা আমার কাছে সেদিন দিয়েছিল, কিন্তু আমার এটার দরকার নেই। আপনার ছেলের ফ্ল্যাটের চাবি আপনিই রাখুন, আর টাকাগুলো সে আমাকে দিয়েছে, এগুলো রাখুন। পলি বেগম তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারল না। ফুয়াদের আলাদা ফ্ল্যাট ভাড়া করা আছে? এই বিস্ময়ে তিনি অনেকক্ষণ কথা বলতে ভুলে গেলেন। ফুয়াদ কোথায়? এসব আমাকে কেন দিচ্ছ? ফুয়াদ কোথায় আমি জানি না, এজন্যই এখানে এসছি। নয়তো এই পাগলা গারদে আবার আসতে যাব কেন? আপনি যদি তার খোঁজ পান তাহলে বলবেন যে আমি তাকে ডিভোর্স দিব। অন্তত আমার সামনে এসে যেন এই সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে শেষ করে যায়। কোথাকার জল কোথায় গড়াচ্ছে পলি বেগম বুঝতে পারছেন না। তিনি কেবল বলেন, মানে আবার কি? আমি আপনার নাদান ছেলেকে ডিভোর্স দিব। ভীষণ খুশির সংবাদ, তাই না? আপনি মিষ্টি বিতরণ করা শুরু করেন। এই মেয়ে, তুমি সাবধানে কথা বলো, নয়তো কিন্তু আজ তোমাকে আমি কচু করবেন আপনি আমাকে। আপনার নাদান ছেলে ফিরলে তাকে আমার সাথে দেখা করতে বলবেন। এই বলে এসা ওইখান থেকে উঠে চলে এলো। বাইরে প্রচন্ড রোদ, উপরের দিকে তাকানো যাচ্ছে না চোখ তুলে। বড় ব্যস্ত সড়ক, আশেপাশে মানুষের ভিড়, কোলাহল। এত মানুষের ভিড়েও ও কত একা। চোখ দুইটি কাঁদতে যাচ্ছে। এসা শক্ত রইল। এ যেন কান্নার সাথে লড়াই। ও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা রিস্কা ডাকে। পিছঢালা রাস্তার বুক চিরে রিস্কা চলতে থাকে। ওর এখন নতুন একটা যাওয়ার মতো জায়গা আছে, সেখানেই যাবে।